কাছে আবেদন করবে সরকার, গণভবনে জানালেন প্রধানমন্ত্রী। এবার সাবেক আইজিপি বেনজির আহমেদের গুলশানের 4টি আলিশান ফ্ল্যাট জব্দ, স্ত্রী সহ মেয়ের নামে থাকা আরও 119টি স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ আদালতের। দরিদ্র মানুষের পরিবর্তে নিজের ভাগ্য উন্নয়ন ডক্টর ইউনূসের। গ্রামীণ ব্যাংক থেকে পারিবারিক ব্যবসায় কোটি কোটি টাকা ঋণ নিয়ে মওকুফ, তদন্ত চেয়ে দুদকে আবেদন। এবং সিঙ্গাপুর এয়ারলাইন্সের পর এবার কাতার এয়ারওয়েজের ফ্লাইটে তীব্র ঝাঁকুনি, 6 ক্রু সহ অন্তত 12 জন আহত, ডাবলিন বিমানবন্দরে নিরাপদে অবতরণ। উপকূলে চলছে রেমালের তাণ্ডব, দমকা হাওয়া সহ ব্যাপক ঝড় বৃষ্টি হচ্ছে। ভাঙা বাঁধ দিয়ে লোকালয়ে হু হু করে ঢুকছে পানি। পটুয়াখালীতে উত্তাল ঢেউয়ে ভেসে একজন এবং সাতক্ষীরায় আশ্রয় কেন্দ্রে যাওয়ার পথে আরও একজনের প্রাণ গেছে। মোংলায় ট্রলার ডুবে নিখোঁজ রয়েছে শিশুসহ 2 জন। সন্ধ্যার পর থেকেই ভয়ঙ্কর রূপে শক্তি বাড়িয়েছে ঘূর্ণিঝড় রেমাল। রাত বাড়ার সঙ্গে সঙ্গে আগ্রাসী রূপ উপকূলে। রেমালের শক্তিমত্তায় বয়ে যাচ্ছে দমকা ঝড়ো হাওয়া। রাতের আঁধারে তাণ্ডব লীলায় দিশেহারা মানুষ। ঘূর্ণিঝড়ের কেন্দ্রবিন্দুতে বাতাসের গতিবেগ আরও প্রবল রূপ নিয়েছে, ক্রমশ ঘনীভূত হয়ে উত্তর দিকে সরছে। বাংলাদেশের খেপুপাড়া ও পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের মাঝামাঝি অঞ্চল দিয়ে মংলা বন্দরের পাশ দিয়ে অতিক্রম করে ধীরে ধীরে শক্তি হারাবে রেমাল। এদিকে রেমালের প্রভাবে সাগর ফুঁসে উঠেছে স্বাভাবিকের চেয়ে কয়েক গুণ বেশি মাত্রায়। দিনভর গর্জন তুলে বড় বড় ঢেউয়ের হুঙ্কার জানান দেয় রেমালের তেজ। রোববার সারাদিনই রেমালের প্রভাবে বাংলাদেশের উপকূলে বাতাসের প্রবল গতিবেগে লণ্ডভণ্ড পরিস্থিতি তৈরি হয়। ভারী থেকে অতি ভারী বৃষ্টিও হয়। এদিকে উত্তাল সাগরের প্রভাবে নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে জোয়ারের পানিতে ভাসছে লোকালয়। পটুয়াখালী, বরগুনা, বাগেরহাট, নোয়াখালীতে বাঁধ ভেঙে হু হু করে পানি ঢুকে জনপদে পানিবন্দী হয়ে পড়ে হাজার হাজার বাসিন্দা। ঝড়ের তাণ্ডবে ভোলা, নোয়াখালীতে বিপজ্জনক অবস্থায় এলাকাবাসী। পানি ঠেকাতে আপ্রাণ চেষ্টা চালায় স্থানীয়রা। ঘরবাড়ি তলিয়ে যাওয়ায় নির্ঘুম রাত কাটার দুশ্চিন্তায় তারা। ঘূর্ণিঝড় রেমেলের প্রভাবে 10 নম্বর মহাবিপদের সংকেতের মধ্যে মোংলায় নিরাপদ আশ্রয়ের দিকে ছুটতে থাকে ধারণ ক্ষমতার 4 গুণ বেশি যাত্রী নিয়ে একটি ট্রলার। পাড়ের কাছাকাছি ডুবে যাওয়ায় বেশিরভাগ যাত্রীরাই সাঁতরে তীরে উঠলেও শিশুসহ 2 জন নিখোঁজ হয়। লাবিব হাসান, সময় সংবাদ। এই মুহূর্তে সাতক্ষীরা শ্যামনগরে আছেন তানজিম আহমেদ এবং একই সাথে পটুয়াখালীর কুয়াকাটায় আছেন শিকদার জাবির হোসেন। সরাসরি যাচ্ছি শুরুতেই তানজিম আহমেদের কাছে। তার তীব্র প্রভাব পড়তে শুরু করেছে উপকূল জুড়ে। সাতক্ষীরার উপকূলে কিন্তু এই মুহূর্তে তীব্র বাতাস এবং প্রচন্ড বৃষ্টি বয়ে যাচ্ছে। নদ নদীর পানি কিন্তু আবারও পুনরায় বাড়তে শুরু হয়েছে এবং এই মুহূর্তে আমরা যে সাতক্ষীরা শ্যামনগর উপজেলায় রয়েছি, সেখানে যে নীলনগর এলাকা, সেখানে আমরা দেখছি যে তীব্র বাতাস বয়ে যাচ্ছে। একই সাথে কিন্তু নদীতে স্রোত, আসলে বলতে হবে নদী তীরে যে স্রোত আশ্রে পড়ছে, সেটি তীব্র স্রোত আসলে এখানে আশ্রে পড়ছে নদী তীরে। একই সাথে কিন্তু প্রচন্ড বাতাস বয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা কিছুক্ষণ আগে আশ্রয় কেন্দ্রগুলোতে কথা বলেছি, সে আশ্রয় কেন্দ্রগুলোতে কিন্তু মানুষজন আসলে যারা সন্ধ্যা পর্যন্ত আসেননি, তারা নারী পুরুষ বৃদ্ধ সহ সবাই আসলে আসতে শুরু করেছেন। অর্থাৎ যে সংখ্যা ছিল সেই সংখ্যা আতঙ্কের রূপ নিয়েছে এবং এটি কিন্তু আসলে যে তীব্রতা, সেই তীব্রতা বোঝা যাচ্ছে। বিভিন্ন জায়গায় গাছপালা ভেঙে পড়েছে আমরা দেখতে পেয়েছি এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন বলতে হবে সাতক্ষীরা জেলাকে। এবং এর ফলে কিন্তু যে স্বাভাবিক কার্যক্রম সবকিছু ব্যাহত বলতে হবে। অর্থাৎ নদী তীরে আমরা দেখানোর চেষ্টা করছি ঠিক কিভাবে স্রোত আশ্রে পড়ছে নদী তীরে এবং যে গাছপালাগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে বাতাসের তীব্রতা এগুলো আসলে বেঁকে যাচ্ছে। এবং আমরা কিছুক্ষণ আগেও আসলে এই আশেপাশের কয়েকটি এলাকা ঘুরে দেখেছি, সেখানে গাছপালাগুলো ভেঙে রাস্তার পরে পড়েছে এবং সে একই সাথে কিন্তু আসলে বিভিন্ন জায়গায় প্লাবিত হওয়ার খবরও আমরা পেয়েছি। এবং সকাল থেকে যদি বলতে হয় তাহলে কিন্তু বলতে হবে সুন্দরবন সহ উপকূলের বিভিন্ন নিম্ন অঞ্চল প্লাবিত হয়েছে। সেখানে বাগেরহাট রয়েছে, খুলনা রয়েছে, সাতক্ষীরা রয়েছে এবং এর ফলে কিন্তু উপকূল জুড়ে যে এক ধরনের আতঙ্ক, ভয় সবকিছু বিরাজ করছে। যদিও বলা হচ্ছে যে ঘূর্ণিঝড় রিবেল কিন্তু আসলে উপকূল থেকে শুরু করেছে এবং এর প্রভাবে 3-4 ঘন্টা হয়তো আরও বৃষ্টিপাত বা এই ধরনের
যে আবহাওয়া সেটি বজায় থাকতে পারে, এবং আবহাওয়া অফিস থেকে কিন্তু সতর্কতা করা হচ্ছে যেহেতু মহাবিপদ সংকেত চলছে। এর বাইরে আমরা যে আশ্রয়ণ কেন্দ্রগুলোতে মানুষজন আসছেন, তবে এর মধ্যে কিন্তু একটি কথা বলতে হয় যে সাতক্ষীরা শ্যামনগর উপজেলা সবচেয়ে দুর্যোগপ্রবণ উপজেলার মধ্যে একটি। সেখানে কিন্তু আসলে সন্ধ্যার সময় গাবুরা যে ইউনিয়ন রয়েছে সেই গাবুরা কিন্তু প্রতিবারই ঘূর্ণিঝড় সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত হয়। সেখানে একজন বৃদ্ধ 65 বছর বয়স, তিনি আসলে আশ্রয়ণ কেন্দ্রে আসছিলেন, ঠিক সেই সময় পা পিছলে পড়ে তিনি মৃত্যুবরণ করেন, এবং তার যে স্ট্রোক করেছে হৃদযন্ত্রের অসুবিধা ছিল বলে তার স্বজনরা এবং স্থানীয় যে ইউপি চেয়ারম্যান রয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছেন। এর বাইরে জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে কিন্তু এখন পর্যন্ত অসংখ্য মানুষ আশ্রয়ণ কেন্দ্রে আশ্রয় নিয়েছেন, তাদের জন্য শুকনা খাবার সহ খিচুড়ি এবং প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামাতির ব্যবস্থা করা হয়েছে। এবং সাধারণ মানুষ যারা তারা এই যে আশ্রয় কেন্দ্রগুলোতে অবস্থান নিয়েছেন তারা বলছেন যে প্রতি বছরই মে মাস তাদের জন্য একটু ভয়ের মাস, ভয়ঙ্কর মাস বলতে হবে। অর্থাৎ প্রতি বছর মে মাস আসলেই এই যে অন্তত 1 দশকে 8টি ঘূর্ণিঝড় আশ্রয় পড়েছে উপকূলের উপর। এর মধ্যে যে ঘূর্ণিঝড়গুলো ছিল আইলাতে কিন্তু প্রচুর ক্ষয়ক্ষতি হয়। এরপরে একে আমপানিয়াস, ফণী সহ বিভিন্ন ঘূর্ণিঝড় কিন্তু এই মে মাসেই আসলে আশ্রয় পড়েছে। সেই কারণে এই ঘূর্ণিঝড়টিও কিন্তু আসলে বলতে হবে যে উপকূলবাসীর জন্য এক ধরনের ভীতির কারণ হয়ে দাঁড়িয়েছে। এর বাইরে যে তীব্রতা সেটি কিন্তু আসলে ক্রমশ বাড়ছে, এবং এই বাড়ার ফলে আমরা দেখছি যে একই সাথে কিন্তু বাতাসের তীব্রতা ক্রমে বাড়ছে, অর্থাৎ ক্ষণে ক্ষণে তীব্র স্রোত, একই সাথে প্রচন্ড ঢেউ এবং নদী কিন্তু উত্তাল হয়ে উঠছে। তবে একটি কথা জানিয়ে রাখতে চাই, শঙ্কার বিষয় সেটি কিন্তু আসলে যেহেতু জোয়ার শুরু হবে কিছুক্ষণের মধ্যে, সন্ধ্যার সময় ভাটি থাকাতে পানির উচ্চতা কম ছিল, যেহেতু জোয়ার আসছে সঙ্গত কারণেই পানির উচ্চতা স্বাভাবিক সময় যে বিপদ সীমার বেশ উপর দিয়ে যাবে, এবং এর ফলে কিন্তু নিম্নাঞ্চল যে প্লাবিত ছিল সেটা আরও প্লাবিত হতে পারে। একই বিষয় কিন্তু সুন্দরবনের ক্ষেত্রেও, সুন্দরবনে এখন পর্যন্ত সকালে যে জোয়ার ছিল অন্তত 4-5 ফুট পানির বিপদ সীমার উপর দিয়ে উঠে যাওয়াতে কিন্তু সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়েছে। যদিও কোনো প্রাণীর ক্ষয়ক্ষতির খবর আমরা এখন পর্যন্ত পাইনি, তবে এই যে রাতের জোয়ার সেখানে যে ধরনের প্লাবিত যদি হয় সেখানে কিন্তু পশু পাখি সহ বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে। এবং আমরা কিন্তু দেখছি আসলে প্রচন্ড ঝড় বৃষ্টি বইতে শুরু করেছে সাতক্ষীরার উপকূল জুড়ে। একই রকম চিত্র কিন্তু আসলে পটুয়াখালীতে, সেখানে রয়েছে আমাদের সহকর্মী চাবি, সরাসরি যাচ্ছি তার কাছে। বলেছে জলোচ্ছ্বাসের যে পানির উচ্চতা, সেই পানির উচ্চতা 10 থেকে 12 ফুট হবে, সেটি কিন্তু আসলে বাস্তবে প্রমাণ হচ্ছে। আসলে আপনারা জানেন যে ইতিমধ্যে উপকূলের যে নিম্নাঞ্চল, সেই নিম্নাঞ্চলে স্বাভাবিক জোয়ারের চেয়ে 4 থেকে 5 ফুট পানি বৃদ্ধি পেয়েছে। নিম্নাঞ্চলের মানুষের বাড়িঘর তলিয়ে গিয়েছে, মাছের ঘের, পুকুর এগুলো সব তলিয়ে গিয়েছে। বিশেষ করে উপকূলের অরক্ষিত যে বাঁধ, সেই বাঁধ বিশেষ করে যেভাবে জলোচ্ছ্বাস হওয়ার কথা, সেই জলোচ্ছ্বাসের লক্ষণই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যেহেতু এখন জোয়ারের সময় কিন্তু পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, জোয়ার কিন্তু বেড়েই চলছে, জোয়ার হচ্ছে, পানির উচ্চতাও কিন্তু বেড়েই চলছে।
আমরা এই মুহূর্তে যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি একেবারেই সমুদ্র পাড়ের জায়গা। সমুদ্র পাড়ের জায়গাতে কিন্তু এই মুহূর্তে ঘূর্ণিঝড় রেমাল আঘাত হানছে। এটি কিন্তু এখন লন্ডভন্ড করে দেওয়ার একটি অবস্থা সৃষ্টি হয়েছে। ঝড়ো হাওয়া বইছে, বাতাসের তীব্রতা বেড়েছে, মানুষের বাড়িঘর উপকূলের বাড়িঘর তলিয়ে গেছে এবং সমুদ্র সৈকতের আশপাশের যে স্থাপনাগুলো রয়েছে সেই স্থাপনাগুলোও কিন্তু ভেঙে যাচ্ছে, এরকম একটি অবস্থার সৃষ্টি হয়েছে। তো আসলে বিভিন্ন এলাকায় এই মুহূর্তে মানুষের ঘর বাড়ি উপড়ে পড়েছে, গাছপালা উপড়ে পড়েছে, এরকম একটি অবস্থাও কিন্তু আমরা বিভিন্ন জায়গা থেকে খোঁজ পাচ্ছি। নিম্নাঞ্চলের যে বাড়িঘর সেই বাড়িঘর ডুবে যাচ্ছে, বিভিন্ন জায়গায় বাড়িঘর উপড়ে পড়ারও খবর আমরা পেয়েছি। তো যেহেতু এই মুহূর্তে ঘূর্ণিঝড় রিমেলটি অতি প্রবলভাবে আঘাত হানতে শুরু করেছে, সেহেতু উপকূলকে লন্ডভন্ড করার একটা সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ঘূর্ণিঝড় সিডর, আয়লা, অতীতের যে ঘূর্ণিঝড়গুলো গিয়েছিল সেই ঘূর্ণিঝড়গুলোর পূর্ব মুহূর্ত কিন্তু এরকমই অবস্থা ছিল। বলা চলে সিডর আয়লার চেয়েও ভয়াবহ রূপ ধারণ করতে পারে। যেহেতু এই মুহূর্তে জোয়ারের মুহূর্ত চলছে, জোয়ারের সময় স্বাভাবিকের চেয়ে পানির উচ্চতা এমনিতেই বৃদ্ধি পায়, তার মধ্যে ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব। তো বড় বড় ঢেউ আছড়ে পড়ার কারণে খুব সহজেই উপকূলীয় জনপদ প্লাবিত হচ্ছে, আর এই প্লাবনী কিন্তু উপকূলের নিম্নাঞ্চলগুলো তলিয়ে দিতে পারে। আপনাদেরকে আমি একটু অবগত করে রাখছি, সেটি হচ্ছে পটুয়াখালীর উপকূলের নিম্নাঞ্চল বিচ্ছিন্ন দ্বীপ রাঙ্গামালী। রাঙ্গামালী উপজেলার বেশ কয়েকটি দ্বীপাঞ্চল চরাঞ্চল রয়েছে, চর মুমতাজ, চালিতাবুনিয়া, চর আন্ডা, চর হেয়ার, চর কাশেম সহ বেশ কয়েকটি বিচ্ছিন্ন দ্বীপ রয়েছে, যেই দ্বীপগুলো এই মুহূর্তে পানির নিচে পড়ে আছে, যেই দ্বীপগুলো ইতিপূর্বে সেই দ্বীপগুলোর মানুষ আসলে ইতিপূর্বে পানির মধ্যে ডুবে আছে, তারা কিন্তু তাদের জানমাল রক্ষার জন্য কিন্তু তারা আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন, আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। তো পটুয়াখালীর কুয়াকাটা থেকে আমি জানাচ্ছিলাম আপনাদের আবহাওয়া পরিস্থিতির খবর। এতটুকুই ছিল আমার কাছে সবশেষ। আমরা সরাসরি ছিলাম পটুয়াখালীর কুয়াকাটা এবং শ্যামনগর সাতক্ষীরায়, যুক্ত হয়েছিলেন সহকর্মী শিকদার জাবির হোসেন এবং তানজিম আহমেদ। এই মুহূর্তে আমরা এরপরে আবারও যাচ্ছি ঘূর্ণিঝড় রেমলা খবরে। ঘূর্ণিঝড় রেমালের প্রভাব জানাতে এই মুহূর্তে মোংলায় আছেন মাহমুদ হাসান, আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। ঘূর্ণিঝড় রেমালে কিন্তু তাণ্ডব শুরু হয়েছে মোংলা উপজেলা সহ উপকূলীয় অঞ্চলে। সুন্দরবন সংলগ্ন যারা বসবাস করছে তারা কিন্তু অলরেডি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। এছাড়াও কিন্তু আমরা দেখাতে পাচ্ছি যে এখন থেকে আধা ঘন্টা আগে থেকে কিন্তু এই মোংলা উপকূলীয় অঞ্চল থেকে কিন্তু এই ঘূর্ণিঝড় রেমালে কিন্তু তাণ্ডব শুরু করেছে। তবে এখানে যারা মোংলা উপজেলায় যারা উপকূলীয় অঞ্চলে বসবাস করে তারা কিন্তু আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। এছাড়াও এখানে কিন্তু আজকের বিকাল থেকে কিন্তু বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে মোংলা উপজেলা জুড়ে। তবে আমরা আপনাদের দেখাতে পাচ্ছি যে এই তাণ্ডব যদি ঘন্টা ব্যাপী চলে তবে মোংলা উপজেলা সহ বিভিন্ন অঞ্চলে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও সুন্দরবন এলাকায় কিন্তু পানি উঠে গেছে, পানির সংখ্যা বেড়ে গেছে এবং চিলা জয়মনি এলাকায়ও কিন্তু প্রচন্ড আকারে পানি উঠেছে। তবে এখন জোয়ার মৌসুম চলছে, এই জোয়ারের সময় পানি কিন্তু 3 থেকে 4 ফুটের বেশি কিন্তু বৃদ্ধি পাবে, এটাই আমাদেরকে জানিয়েছে যে এখানের আবহাওয়া অফিস সহ বন বিভাগ। তবে সুন্দরবনে কিন্তু ইতিপূর্বে অলরেডি পানি উঠে গেছে বা বন্য প্রাণী পর্যটন কেন্দ্র এলাকায় কিন্তু পানি ঢুকে গেছে, যে সেই পানি সুন্দরবনে যে বন্য প্রাণী রয়েছে তারা কিন্তু বন্য প্রাণী সংরক্ষণ করার জন্য তারা পর্যাপ্ত পরিমাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবং এছাড়াও উপজেলা প্রশাসন আমাদের জগতে জানিয়েছে যে আমরা বিভিন্ন এলাকায় যে ইউনিয়ন পরিষদ রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি, জনপ্রতিনিধি যারা রয়েছে চেয়ারম্যান যারা তাদের সাথে আমরা কথা বলেছি। 6টি ইউনিয়নে এ পর্যন্ত 5 থেকে 6 হাজার লোক আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। তবে এখানে এই তাণ্ডব যদি ঘন্টা ব্যাপী চলে তা মোংলা উপজেলা সহ উপকূলীয় অঞ্চলে যারা বসবাস করে তাদের ব্যাপক জানমালের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই ছিল আমার কাছে ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবের সর্বশেষ খবর। চলে যাচ্ছি বাদলের কাছে।
আজ 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 সকালটা যে উদ্বেগ উৎকণ্ঠার মধ্য দিয়ে ভোলার উপকূলের মানুষের শুরু হয়েছিল, মধ্যরাতেও সেই আতঙ্ক উৎকণ্ঠাটা এখনো কিন্তু কাটেনি। আজকে দুপুরের পর থেকে যে টানা বর্ষণ এবং দমকা হাওয়া ভোলার উপর দিয়ে বয়ে গিয়েছিল ভোলা সহ উপকূলীয় অঞ্চলে, সে দমকা হাওয়া এবং বৃষ্টি এখনো চলছে। কিছুক্ষণ আগেও ভোলায় ভারী বৃষ্টি হয়েছিল, কিন্তু এখন কিছুটা সেটা কমে এসেছে। আর ক্ষয়ক্ষতির কথা যদি বলি, আমরা ভোলা বেড়িবাঁধের বাইরে যে সমস্ত এলাকাগুলো রয়েছে এবং মেঘনা এবং তেঁতুলিয়া নদীর মধ্যবর্তী অঞ্চলের যে চরাঞ্চলে রয়েছে, চরাঞ্চলগুলো থেকে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর আমরা ইতোমধ্যে শুনতে পেয়েছি স্থানীয়দের মাধ্যমে। ভোলার ঢালচরে আমরা স্থানীয় চেয়ারম্যান সহ স্থানীয়দের কাছ থেকে তথ্য পেয়েছি যে বেশ কয়েকটি ঘর জোয়ারে ভেসে গেছে। এছাড়া চর নিজাম, কলাতলির চর জহিরুদ্দিন, এগুলো মেঘনার মধ্যবর্তী চরাঞ্চল। এইসব চরে স্বাভাবিকের চেয়ে 8 থেকে 10 ফুট উচ্চতায় জোয়ার হওয়ার কারণে এইসব অঞ্চলের বিপুল সংখ্যক মানুষ, স্থানীয়দের হিসাব অনুযায়ী লক্ষাধিক মানুষ এখনো পানিবন্দী অবস্থায় রয়েছে। আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি। পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে জানিয়েছে যে আজকে বিকালে যে জোয়ারটি হয়েছিল, সে জোয়ারের কারণে এখন পর্যন্ত বিপদসীমার 82 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হয়েছে। সারাদিন যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে বলা, এছাড়া বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার কারণে মূল ভূখণ্ডে যারা রয়েছে তারাও চরম দুর্ভোগের মধ্যে রয়েছে। তো এ ছিল আমার কাছে ঘূর্ণিঝড়ের সর্বশেষ খবর ভোলা থেকে। ঘূর্ণিঝড় রেমলের প্রভাবে সর্বশেষ ছিলাম ভোলা এবং এর আগে যুক্ত হয়েছিলাম মংলায়। ঘূর্ণিঝড় রেমল থেকে জানমাল রক্ষায় আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছেন উপকূলের বাসিন্দারা। তাদের জন্য শুকনো খাবার আর পানির ব্যবস্থা করেছে প্রশাসন। ঝুঁকি বিবেচনায় প্রস্তুত রাখা হয়েছে 9,000 আশ্রয় কেন্দ্র। রাত বাড়ার সাথে সাথে ঘূর্ণিঝড়ের যখন তাণ্ডব শুরু হলো, তারপর থেকেই কিন্তু উপকূলের যে মানুষরা আছে তারা কিন্তু আশ্রয় কেন্দ্রে আসা শুরু করেছে এবং এখানে এসে তারা আশ্রয় নিয়েছে। শুধু বরিশাল বিভাগেই 4,000-এর মতো আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে এবং এইসব আশ্রয় কেন্দ্রে আমরা কিন্তু দেখেছি যে সিপিপির যারা আছে তারা কিন্তু প্রতিনিয়ত যে শুকনো খাবারগুলো আছে সেগুলো দিয়ে যাচ্ছে। এই ছিল পটুয়াখালী থেকে আমার কাছে থাকা সবশেষ। আমরা যাব বরগুনায়, সেখানে আছে সহকর্মী মনির হোসেন বাদল। আমরা জানবো সেখানকার আশ্রয় কেন্দ্রের খবর। সাইক্লোন সেন্টারে বিকেল থেকে কিন্তু সাধারণ মানুষ তারা আশ্রয় নিতে শুরু করেছে ঘূর্ণিঝড় রেমালের কারণে। আর এই যে বরগুনা জেলায় 608টি সাইক্লোন সেন্টার রয়েছে এবং 3টি মুজিব কিল্লা রয়েছে। এই সাইক্লোন সেন্টারগুলোতে কিন্তু প্রায় 65,000-এর মতো মানুষ কিন্তু আশ্রয় নিয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা জেলা প্রশাসন। এছাড়া যে এই সাইক্লোন সেন্টারে যারা আশ্রয় নিয়েছে তাদেরকে জেলা প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার এবং রাতে খিচুড়ি দেওয়া হচ্ছে। এবং এই বরগুনা জেলার সাইক্লোন সেন্টার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। এখন আমরা চলে যাচ্ছি বাগেরহাট শরণখোলায়, সেখানে আছে সহকর্মী আলী আকবর টুটু। বাগেরহাটের শরণখোলা উপজেলার রান্দা একটি আশ্রয় কেন্দ্রে, যেখানে আসলে এখানে অসংখ্য মানুষ এখানে আশ্রয় নিচ্ছে এবং দুপুর থেকেই কিন্তু মানুষ এখানে আসছেন। তাদের জন্য বিভিন্ন ধরনের ওখানে খাদ্য সহায়তা নিয়ে আসছেন জনপ্রতিনিধিরা এবং বিভিন্ন স্বেচ্ছাসেবক সংগঠনের নেতৃবৃন্দ। এখানে চিরা, গুড়, চিনি এবং দেওয়া হয়েছে, পাশাপাশি এবং মোমবাতি বিতরণ করা হয়েছে। বাগেরহাটের জেলায় আমরা খোঁজ নিয়েছি, প্রায় 40,000 মানুষ আশ্রয় কেন্দ্রে কিন্তু আশ্রয় নিয়েছে এবং 359টি আশ্রয় কেন্দ্র কিন্তু প্রস্তুত ছিল। এই ছিল আমার কাছে শরণখোলা উপজেলা থেকে সবশেষ। আমি এখন যাব সাতক্ষীরায় আছেন সহকর্মী তানজিম আহমেদ। আমরা জানবো সেখানকার আশ্রয় কেন্দ্রের সবশেষ অবস্থা তার কাছ থেকে। ঘূর্ণিঝড় রিমেল আঘাত আনার খবরে দেশের মধ্যে সবচেয়ে বেশি আতঙ্কিত উপজেলাগুলোর মধ্যে অন্যতম সাতক্ষীরার শ্যামনগর। আমরা দেখেছি বিভিন্ন আশ্রয় কেন্দ্র ঘুরে সেখানে গবাদি পশু সহ প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যারা সাধারণ মানুষ রয়েছেন উপকূলবাসী, তারা কিন্তু এই আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রয় নিয়েছেন। তারা বলছেন যে আসলে প্রতি বছরই যে মে মাস চলছে, এই মে মাসে কোনো না কোনো প্রাকৃতিক দুর্যোগ তাদেরকে নিঃস্ব করে। তো এবারও আসলে সেই ব্যতিক্রম নয়, তার ফলে তারা আসলে আতঙ্কিত, শঙ্কিত এবং ভীত বলছেন। সাতক্ষীরার থেকে শ্যামনগর উপজেলায় যে আশ্রয় কেন্দ্রগুলোতে মানুষের অবস্থান নেওয়ার খবর আমার কাছেই ছিল সর্বশেষ। রাজধানী গুলশানের আলিশান 4টি ফ্ল্যাট সহ সাবেক আইজিপি বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানদের 119টি স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে শতভাগ এবং আংশিক মালিকানাধীন 23 কোম্পানির শেয়ার অবরুদ্ধ করতে বলা হয়েছে। এর আগে বৃহস্পতিবার বেনজির আহমেদের সম্পত্তির 83টি দলিল ও 33টি ব্যাংক হিসাব জব্দের আদেশ দেন আদালত। এবার বাণিজ্যের খবর।
ঘূর্ণিঝড়ের প্রভাবে অনেকটা বিপর্যস্ত দেশের আমদানি রফতানি বাণিজ্য। ঘূর্ণিঝড়ে ক্ষতি এড়াতে চট্টগ্রাম বন্দরের সব কার্যক্রম বন্ধ রেখে জেটিতে অবস্থানরত 16টি মাদার ভেসেলকে গভীর সাগরে পাঠিয়ে দেওয়া হয়েছে। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে অনেকটা বিপর্যস্ত দেশের আমদানি রপ্তানি বাণিজ্য। চট্টগ্রাম বন্দরে অ্যালার্ট ফোর্স জারির পরপরই জেটিতে অবস্থানরত 16টি মাদার ভেসেলকে পাঠিয়ে দেওয়া হয়েছে গভীর সাগরে। সকালের জোয়ারে এসব জাহাজ জেটি ছেড়ে গভীর সাগরের দিকে চলে যায়। মূলত তারা তাদের দুটি ইঞ্জিন সচল রেখে এই ঘূর্ণিঝড় মোকাবেলা করবে। একই সাথে বহির্নোঙরে অবস্থানরত 49টি জাহাজের পণ্য ওঠানামা বন্ধ রেখে তাদেরকেও নিরাপদ দূরত্বে চলে যাওয়ার নির্দেশনা দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। জেটিতে জাহাজ অবস্থান থাকলে ঘূর্ণিঝড়ের সময় জেটি এবং জাহাজ দুটি ক্ষতিগ্রস্ত হওয়ার সংখ্যা থেকে যায়। আর তাই বন্দর কর্মকর্তারা অ্যালার্ট ফোর্স জারির মাধ্যমে এইসব জাহাজকে গভীর সাগরে পাঠিয়ে দিয়ে বন্দরকে নিরাপদ করেছে। পণ্য ওঠানামা যেমন বন্ধ রয়েছে, তাই এখানে ব্যবহৃত গ্যান্ট্রি ক্রেন সহ বিভিন্ন যন্ত্রপাতি শক্ত করে বেঁধে রাখারও নির্দেশনা দেওয়া হয়েছে। পণ্য ওঠানামা বন্ধ থাকায় ডেলিভারিও বন্ধ। বলা চলে দেশের আমদানি রপ্তানি বাণিজ্য এক প্রকার বন্ধ রয়েছে এই ঘূর্ণিঝড় রেমালের কারণে, যার কারণে আর্থিক ক্ষতি হবে অন্তত 200 কোটি টাকার বেশি। চট্টগ্রাম বন্দর থেকে কমল দে, সময় সংবাদ। কাতার এয়ারওয়েজের দোহা থেকে ডাবলিনগামী ফ্লাইটে তীব্র ঝাঁকুনিতে 6 ক্রু সহ অন্তত 12 জন আহত হয়েছেন। তুরস্কের ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় বিমানটিতে তীব্র ঝাঁকুনি হয়। দোহা থেকে কাতার এয়ারওয়েজের ফ্লাইট QR017 রোববার ডাবলিন বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেছে। বিমানটি অবতরণের পরপরই সেখানে ছুটে যান বিমানবন্দর পুলিশ এবং ফায়ার অ্যান্ড রেস্কিউ বিভাগ সহ জরুরি পরিষেবার সদস্যরা। প্রচণ্ড ঝাঁকুনিতে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটের এক যাত্রীর মৃত্যু, 70 জনের বেশি আহত হওয়ার ঘটনার রেশ কাটতে না কাটতেই একই ধরনের ঘটনার সম্মুখীন হলো কাতার এয়ারওয়েজের বিমানটি। এতক্ষণ দেখছিলেন দেশ বিদেশের খবর।